হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের জন্য নতুন একটি রোমান্টিক গল্প নিয়ে আসলাম। আশা করি গল্পটি তোমাদের কাছে ভালো লাগবে। নতুন নতুন রোমান্টিক গল্প পেতে এখনই মারিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তখনই বাকি সবাই চলে আসে। কথার প্রসঙ্গ পাল্টে যায়। সবার সাথে বাবা পরিচয় করিয়ে দিল। নিবিড় ভাইয়ের মামামাম বেশ ভালো মানুষ। কিছুক্ষণ গল্প গুজব করে সবাই খাওয়া দাওয়ার পর্ব সেরে নীল একটা জিনিস বেশ খেয়াল করে যে এই প্রহর মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি হাসছে। ব্যাপারটা খুব অদ্ভুত লাগলো এই লোকটাকে। আমার খুব সন্দেহ হচ্ছে সবাই মিলে আবার গল্পে বসেছে। এত গল্প কই থেকে আসে কে জানে। আমার তো প্রচণ্ড ঘুম পাচ্ছে, তবুও ভদ্রতার খাতিরে মুখে একফালি হাসি ঝুলিয়ে বসে আছি। তখন নিবিড় ভাইজা বললেন, সামনে তো রেজাল্ট দিবে আফরা, এডমিশন কোথায় দিবি কিছু ভেবেছিস? নিবিড় ভাইয়ার কথায় জেন আকাশ থেকে পড়লাম। জীবনে প্রথম নিবিড় ভাইজা আমার সাথে এত ভালো করে কথা বলেননি। আমি কিছু বলবো তার আগেই ভাইজা বলল, ওর তো ভালো একটা ভার্সিটিতে এডমিশন চায়। আমিও বলেছি ওকে ঢাকা ভার্সিটিতেই পড়তে হবে আম্মু। কিন্তু ফুফু, ঢাকা ভার্সিটিতে শুধু পড়ব বললেই তো হয় না, সেজন্য পড়াশোনাও করতে হয়। আর এজন্য আফরার আটো আগে থেকে প্রস্তুতি নেয়া উচিত ছিল। আচ্ছা আফরা, তুই আমার সাথে উপরে চল, তোকে কিছু বই সাজেস্ট করি, এডমিশনে কাজে লাগবে। নিবিড় ভাইয়ার কথায় আমি একটা শুকনো ধোঁক গিরলাম। যদি রুমে গিয়ে আমায় গলা টিপে মেরে ফেলে। আমি করুণ মুখ করে ভাইয়ার দিকে তাকালাম, যার অর্থ আমি যাব না। ভাইজা আমার দিকে তাকিয়ে মুচকি হেসে যেতে বলল, গো রুমে গিয়ে দেখি নিবিড় ভাইয়া বিছানায় বসে ফোন টিপছে। আমি চুপচাপ গিয়ে উনার সামনে দাঁড়ালাম। উনি ফোনের দিকেই তাকিয়ে বলল, প্রহরের সাথে তোর কি চলে? উনার সাথে আবার আমার কি চলবে? তাহলে ও বারবার তোর দিকে তাকিয়ে হাসছিল কেন? আমি কি করে জানুক সেটা? বাই দা ওয়ে, আপনি কি জেলাস ভাইয়া আমার এমন কথা শুনে? নিবিড় ভাইয়া তেলে বেগুনে জ্বলে উঠল। গো একটা থাপ্পড় মার ফাজিল মেয়ে। আমি কেন জেলাস হতে যাব? তোর এখন পড়াশোনার বয়স, তার তা করে তুই এসব আজাইরা চিন্তা করিস? আবার যদি এসব কাণ্ড আমার চোখে পড়ে তাহলে ফুফুকে বলব একদম ধরে বিয়ে দিয়ে দিব। বলেই উনি চলে গেলেন। যাহ বাবা, আমি করলাম তা কি? যাই হোক, উনি কি আমায় নিয়ে জেলাস নাকি? বিরক্ত। সন্ধেবেলা সবাই চলে গেলে রুমে এসে ফোন নিয়ে বসলাম। দেখি নিবিড় ভাইয়া কতগুলো বইয়ের নাম মেসেজ করছে। আমিও ভাইয়াকে ফোন করে বলে দিলাম আসার সময় বইগুলো নিয়ে আসতে। হঠাৎ নিবিড় ভাইয়ার এত পরিবর্তন যেন হজম হচ্ছে না। একটু পর নিবিড় ভাইয়ার আরেকটা মেসেজ, বইগুলো শুধু কিনে ঘরে সাজিয়ে রাখিস না, ধাবিতে চান্স পেতে হলে পড়তেও হবে গু। আমিও খুব ভেবে চিনতে একটা রিপ্লে দিলাম। আমি ধাবিতে চান্স পেলে আপনার কষ্ট হবে না? না মানে আপনার তো আবার আমার থেকে অ্যালার্জি আছে। গিয়ে মেসেজটা দিয়ে আমি ফোনটা রেখে এশার নামাজটা পড়ে এলাম। এসে ফোন হাতে নিয়ে দেখি নিবিড় ভাইয়া আমাকে ব্লক মেরে দিয়েছে। হয়তো আমার কথাটা তার হজম হয়নি। এটা অবশ্য আমার জন্য নতুন কিছু না। বছরের বেশিরভাগ সময় আমি ভাইয়ার ব্লক লিস্টেই থাকি। তার মনে জায়গা করে নিতে না পারলেও তার ব্লকলিস্টে আমার জায়গাটা খুব সহজেই হয়। একটু পরে দেখি ভাইয়া এক গাদা বই নিয়ে রুমে ঢুকছে। একটা বইয়ের সাইজ দেখেই আমার পড়ার ইচ্ছে মাটি চাপা সরি বইচাপা পড়ে গেছে। এভাবে কি দেখছিস? আচ্ছা ভাইয়া, আমি তো একটা ভার্সিটিতে এডমিশন নিব, তার জন্য কি দেশের অর্ধেক বই পড়া দরকার? এমন ভাবে বলছিস যেন আগে কখনো এত বই পড়িসনি। আরে আমি তো এমনি বললাম, তুই সিরিয়াস হচ্ছিস কেন? আচ্ছা বনু, তুই নিচে গিয়ে আম্মুকে খাবার দিতে বল, আমি ফ্রেশ হয়ে আসছি। প্রচুর খিদে পেয়েছে। আচ্ছা যাচ্ছি, তুই আয়। সবাই একসাথে খেতে বসেছি। তখন আব্বু ভাইয়াকে উদ্দেশ্য করে বলল, তা আবির, তোমার তো যথেষ্ট বয়স হয়েছে, নিজের পায়েও দাঁড়িয়েছ, তো বিয়ে শাদী নিয়ে কিছু ভেবেছ না? আব্বু, আমি তো সবে চাকরিটা জয়েন করেছি, আগে নিজের একটা ভালো পজিশন বানাতে চাই, তারপর বিয়ে নিয়ে ভাবব। গুড। আচ্ছা
তোমাদের মনে হয় না আফরা ইদানিং আমাদের সাথে একদম কথা বলে না? ওর মনে হয় বাড়িতে থাকতে ভালো লাগে না, ওকে বরং বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিই। মোটেও না। তুমি আর ভাইজা তো সারাদিন বাইরেই থাকো, শুধু এই রাতেই তোমাদের দেখা পাওয়া যায়। আর আম্মুর সাথে কথা বলতে গেলেই তো কাজের বাহানা করে চলে যায়। আমার কথা শেষ হতেই দেখি আম্মু আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে, যেন এখনই আমার বারবিকিউ বানিয়ে খেয়ে ফেলবে। এটা কিন্তু একদম ঠিক না। আবিরের মা: হ্যাঁ, সেই তো আমার কাজ, তো শুধু বাহানা লাগে তোমার মেয়ের, তাই না? গল্পে পল্লবে খাওয়া দাওয়া শেষ করে রুমে এলাম। মাত্র 10টা বাজে, এখন আমার ঘুম ধরবে না কি আর করার। আবার ফোন নিয়ে বসলাম। বেলকনির দরজাটা খোলা রেখেছি, হালকা হালকা ঠান্ডা বাতাস আসছে। আরশিদের বাড়ির শিউলি গাছের ফুলের গন্ধ রুম পর্যন্ত এসে গেছে। সব মিলিয়ে বেশ সুন্দর একটা পরিবেশ। খানিকক্ষণ ফেসবুক স্ক্রোলিং করার পর দেখি নিবিড় ভাইয়া মেসেজ পাঠিয়েছে। উনি এবার এত দ্রুত আমায় আনব্লক করলেন। মেসেজটা ওপেন করলাম, এত রাতে অনলাইনে কি আফরাগু? উনি আমাকে এরকম একটা মেসেজ দিয়েছেন মাত্র 10:30 বাজে। তবুও ঠিক, আগে তো পড়াশোনার ফাঁকে বেশি সময় পেতাম না অনলাইনে থাকার। তারপর অবশ্য সারাদিন রাত নিবিড় ভাইয়ার চিন্তায় কেটে যেত। অবশ্য নিবিড় ভাইয়াকে নিয়ে অত চিন্তা আমি করি না। তার চিন্তা যে আমার মাথায় আসে না তা নয়, তবুও চেষ্টা করি এড়িয়ে চলার। আমি নিবিড় ভাইয়ার মেসেজের রিপ্লাই না দিয়েই ঘুমিয়ে পড়লাম। আজ সকাল সকাল ঘুম থেকে উঠেছি, মানে আম্মু ডেকে তুলেছে আজ নাকি আমরা নানার বাড়ি যাব। হঠাৎ করেই নাকি নানির শরীরটা খারাপ হয়ে পড়েছে। সকাল সকাল ফ্রেশ হয়ে আমি একটা লং টপস আর জিন্স প্যান্ট পরে নিলাম। এগুলো পরেছি, তুই জানিস না ওখানে কেউ এগুলো পছন্দ করে না। উফ আম্মু, এখন আমি আর চেঞ্জ করতে পারবো না। যাও তো আমার নানা বাড়ি গ্রামে, সেখানে শহরে ছোঁয়া লাগলেও তা খুব কম। আমরা মামারা সবাই শহরে থাকা সত্ত্বেও নানা নানিকে কেউ শহরে আনতে পারেনি। তাদের কাছে তাদের গ্রামই ভালো। অবশ্য ওখানে আমার এক খালাম্নিও থাকে। নানার বাড়ি আমরা খুব কমই যাই। আমার 1-8 বছরের জীবনে আমি মাত্র 2বার ওখানে গেছি। নিবিড় ভাইয়ারাও চলে এসেছে। এখান থেকে সবাই একসাথে রওনা দিব আমরা আমাদের গাড়ি, আর নিবিড় ভাইয়ারা তাদের গাড়িতে করে যাবেন। প্রায় 7-8 ঘন্টা লেগে যাবে ওখানে পৌঁছাতে। আমার অবশ্য জার্নি করতে সমস্যা হয় না, কিন্তু আম্মুকে নিয়ে যত টেনশন। প্রায় 7 ঘন্টা জার্নি করে নানা বাড়ি এসে পৌঁছলাম। আমরা খালাম্মিদের বাসায় উঠেছি। নানা নানিও এখানেই আছে। আম্মু আর মামা তো কান্নাকাটিতে ব্যস্ত। জানি তাদের মা ততবু অসুস্থ মানুষের সামনে এভাবে কান্না করা উচিত না। খালাম্মিনি আমাকে একটা রুম দেখিয়ে দিল। আমিও ফ্রেশ হতে গেলাম। খালাম্মিনির 2 ছেলে এবং সে অবশ্য আমি একাই মেয়ে। ফ্রেশ হয়ে এসে বিছানায় বসলাম। এখন আমার একটা লম্বা ঘুম দরকার, তাই ঘুমিয়ে পড়লাম। জানো, এ সময় কেউ ডাকবে না আমায়। আমার ঘুম পুরো হওয়ার আগে ভেঙে গেলে খুব মাথা ব্যথা করে আমার, এটা সবাই জানে। একেবারে সন্ধ্যার আগে ঘুম ভেঙে গেল। প্রচণ্ড খিদে পেয়েছে, যেন এখন না খেতে পেলে মরেই যাব। ফ্রেশ হয়ে নিচে এলাম, কিন্তু কাউকে খুঁজে পেলাম না। তখন দেখি আবার ভাইয়া বাসায় ঢুকছে। আরাব ভাইয়া হলো মামনির বর ছেলে, আমার থেকে বছর 7-এর বড়। কাউকে খুঁজছিস আফরা? হুম। সবাই কোথায় গেছে ভাইয়া? সবাই তো নানার ঘরে। তোর কি কিছু লাগবে? আমার না খুব খিদে পেয়েছে। আচ্ছা তুই দাঁড়া, আমি আম্মুকে পাঠাচ্ছি। আচ্ছা। একা একা খালাম্মিদের ছাদে বসে আছি, খুব বোর হচ্ছি। সবাই ব্যস্ত। আরাফ ভাইয়া থাকলেও হতো, কিন্তু নিবিড় ভাইয়া নাকি তাকে নিয়ে কোথায় বেরিয়েছেন। রাদিফ ও নেই। রাদিফ হলো খালামণির ছোট ছেলে, আমার সমবয়সী। আমাদের মাঝে সম্পর্কটা বেশ ভালো, একদম বন্ধুর মতো। ও নাকি ওর বন্ধুদের সাথে ঘুরতে গেছে। কি আর করার, একা একা মোবাইল নিয়ে বসে আছি। ঠিকমতো নেটও পাচ্ছে না, তাই ফোনটাকে এদিক সেদিক করছিলাম। হঠাৎই কেউ ভাউচ্ছে বলে চিৎকার দিল। সাথে সাথে আমার ফোনটা হাত থেকে পড়ে গেল। পেছনে তাকিয়ে দেখি রাদিফ। ওকে দেখে মেজাজটা একদম বিগড়ে গেল। এই ফাজিল পোলা, এভাবে কেউ চিল্লায়
আমার সাধের ফোনটা গেল। রাদিফ আমার ফোনটা তুলে নিয়ে বলল, কিছু হয় নাই, দেখ তুই এত রাতে ছাদে কি করিস? যদি পেতনি ধরে নিয়ে যেত? তুই কি দেখেছিস পেতনিকে কখনো? পেতনি ধরে ভূত হলে অবশ্য ঠিক ছিল নিবিড় ভাইয়ের এমন ফোড়ন কাটা কথায় তেলে বেগুনে জ্বলে উঠলাম। এই লোক এখানে কি করে? একদম ঠিক বলেছ নিবিড় ভাইয়া, এই পোলা আমাকে তোর পেতনি মনে হয়। মানলাম নিবিড় ভাইয়ার চোখ খারাপ, তাই কি তোরও চোখ খারাপ? কি বললি তুই? আমার চোখ খারাপ অবশ্যই, না হলে কেউ হিরে রেখে কাজ নিয়ে পড়ে থাকে। কি বললি তুই? না কিছু না, আমি নিচে যাচ্ছি। রাদিফ তোরা থাক, তোকে যেতে বলেছি আমি। রাদিফ তুই যা, আফরার সাথে আমার কথা আছে। নিবিড় ভাইয়ার কথায় চোখগুলো ছোট ছোট করে তার দিকে তাকালাম। আমাকে আবার ছাদ থেকে ফেলে দিবে না তো? কিছু বলবেন ভাইজা? এত রাতে একা একা বসে বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিলি মনে হয়। আমার আর বয়ফ্রেন্ড কই হলো এই 2 বছর? আপনার পিছনে যদি ঘুরে টাইম পাস না করতাম তাহলে এতদিনে হাজার খানিক বয়ফ্রেন্ড জুটে যেত আমার। নিবিড় ভাইয়ার মুখ দেখেই বোঝা গেল সে আমার এমন জবাব আশা করেনি। গিয়ে তা আমার উপর যে এত ভালোবাসা ছিল তা কি বাতাসে উবে গেল? উবে যায়নি তো ভাইয়া, শুধু নিজের আত্মসম্মান জাগ্রত হয়ে গেছে তাই নাকি? আমি নিচে যাচ্ছি ভাইয়া। নিহান কি আফরা? নিবিড় ভাইয়ার কথা শুনে মাথাটা জেন ঘুরতে শুরু করেছে বারবার। কেন এই নামটা আমার সামনে আসে? এই কালো অতীতটাকে আমি যত ভুলে যেতে চাই ততই এই জিনিসটা আমার সামনে চলে আসে। গিয়ে আমি কিছু জানতে চাইলাম আফরা। নিবিড় ভাইয়ার প্রশ্নের কোনো উত্তর আমি দিতে পারছি না। মাথাটা বনবন করে ঘুরছে, শরীরটাও অস্বাভাবিকভাবে কাঁপছে। চোখের সামনে সব ঝাপসা দেখছি আমি। তোর কি শরীর খারাপ লাগছে আফরা? তোর নিবিড় ভাইয়ার পরবর্তী কথা শোনার আগেই তার বুকে লুটিয়ে পড়লাম। চোখ খুলেই দেখি সকাল হয়ে গেছে। এটা অবশ্য নর্মাল, যখনই আমার এ সমস্যা হয় তখন আমাকে ঘুমের ইনজেকশন দেয়া হয় আমার ব্রেনকে। এমন সময় শান্ত করার একটাই উপায় হলো লম্বা ঘুম। লাস্ট 2 বছরে এমনটা অনেকবার হয়েছে। মাথাটা এখনো প্রচণ্ড ধরে আছে। একটু পরেই আম্মু আর মামা রুমে এলো। মামা আমার মাথায় হাত রেখে বলল, কাল কি হয়েছিল মাম্মি? আমি জানি নিবিড় নিহানের কথা জানতে চেয়েছিল, তাই বলে তুই এত দুর্বল হলে হবে? নিজেকে শক্ত করতে হবে মাম্মি, সব কিছু ভুলতে হবে তোকে। আমি পারি না গো মামা, কিছুতেই ওই রাতটাকে ভুলতে পারি না। আচ্ছা বাদ দে এসব। আফিয়া তুই খাবার নিয়ে আয়। মাম্মি তুই ফ্রেশ হয়ে আয়, আমি আজ তোকে খাইয়ে দিব। আচ্ছা মামা আমায় খাইয়ে দিয়ে চলে গেল। একটু পরে নাকি নানিকে নিয়ে হাসপাতালে যাবে। কিন্তু আমার মাথায় একটাই প্রশ্ন, নিবিড় ভাইয়া নিহানের ব্যাপারে কি করে জানল? কোনোভাবে কি আরাব ভাইজা বলেছে? কিন্তু আরাব ভাইজা বললে তো সবটাই বলতো। ঘরে বসে বিরক্ত হচ্ছিলাম তাই বাইরে গেলাম। রাদিফ এসে বলল, এই আফরা নদীর ধারে যাবি, অনেক কাশফুল হয়েছে ওখানে। রাদিফের কথা শুনে মনটা ভালো হয়ে গেল। এখানকার নদীটা খুব সুন্দর, যদিও 4-5 বছর আগে এসেছিলাম এখানে সবাই কাশফুলের সাথে এতে ছবি পোস্ট করেছে। আমি একটাও ছবি দিতে পারিনি বলে মন খারাপ হয়েছিল। এবার অনেক ছবি তুলব আর এফবিতে পোস্ট করব ভেবেই মনটা ভালো হয়ে গেল। বিকেলে আমি আরাফ ভাইয়া, নিবিড় ভাইয়া, রাদিফ আর রাদিফের এক কাজিন তাহা মিলে ওখানে গেলাম। বেশ সুন্দর জায়গাটা, অনেক ছবি তুললাম সবাই মিলে। আমি একটা কাশফুল ছেঁড়ার চেষ্টা করছি কিন্তু পারছি না। একটা ডাল ধরে টানতেই বেশ খানিকটা হাত ছিলে গেল। তখন নিবিড় ভাইয়া এসে কয়েকটা